এবং আমাদের ডেমোগ্রাফি নষ্ট হয়ে যাচ্ছিল। এই বিপদের সময়তে ভারতবাসীদের একটু সতর্ক থাকতে হবে। যে চায় না, প্রত্যেকটা মুহূর্তে চায় ভারতবর্ষের মতো দেশ যা ক্রমাগত শক্তিশালী হয়ে উঠেছে সেই দেশের ক্ষতি করতে, সেই দেশের বাজার ধরতে। চীন বাংলাদেশের আর্থিক দুরবস্থাকে কাজে লাগিয়ে ঠিক যেভাবে শ্রীলঙ্কাকেও দখল করে নেবার চেষ্টা করেছিল, ঠিক সেই প্ল্যান করে বাংলাদেশকে দখল করবার চেষ্টা করছে। বেশ কিছুদিন ধরেই কিন্তু একেবারে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বাংলাদেশ, এবং আজকে কিন্তু সকালবেলায় জানা যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেশত্যাগ করলো, পদত্যাগ করলো এবং দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। প্রথমে আগরতলা, তারপরে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, একদম প্রথমে বলবো যারা বাংলাদেশের মানুষ রয়েছেন তাদের জন্য ঈশ্বরের কাছে শান্তি কামনা করছি। তাদের দেশে কোন সরকার কিভাবে আসবে, কারা নির্বাচিত হবেন, আপাতত সেনাবাহিনীর কাছে দেশের ক্ষমতা চলে গেছে। বাকি যা যা হবে সেগুলো পরের ব্যাপার, কিন্তু তার আগে যেটা সবথেকে বড় ভয়ভীতির জায়গা সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা প্রবল প্রায় দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেছে এবং প্রচুর ভিডিও এসে পৌঁছেছে। ওখানে সংখ্যালঘু যারা রয়েছেন বাংলাদেশে, হিন্দু বৌদ্ধ, তাদের উপরে একটা আক্রমণ, খুন এবং হানাহানি শুরু হয়েছে। যেটা সবথেকে বেশি পীড়া দিচ্ছে আমাদের পাশের দেশ বাংলাদেশে। এগুলো বন্ধ হোক এবং বাংলাদেশের মানুষরা সবাই মিলে একটু শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, এইটা কাম্য। তারপরে প্রসঙ্গে চলে আসি। দেখুন, জুলাই মাস থেকে কিন্তু পরিষ্কার কোটা আন্দোলন এটা শুরু হয়েছিল বাংলাদেশে, বা ছাত্র আন্দোলন। সেই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট একটা সুনির্দিষ্ট রায়ও দিয়ে দেয় এবং যাতে পুরো সমস্যাটার সমাধান হয়ে গেছিল, যেটা নিয়ে আন্দোলন ছিল। কিন্তু সবথেকে বড় সমস্যা সেটা হলো যে এই ছাত্র আন্দোলন ছাত্রদের দাবি মেনে শুরু হলেও, ছাত্রদের দিয়ে শুরু হলেও সেই আন্দোলন কিন্তু আর ছাত্র আন্দোলন ছিল না। সেই আন্দোলনের মধ্যে স্লোগান উঠতে শুরু করলো, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। অর্থাৎ ভারত বিদ্বেষী আন্দোলনেরও রূপ নিয়ে নিল এবং জামাতের প্রচুর গোষ্ঠী যারা উগ্রবাদকে প্রশ্রয় দেয়, যারা ওদেশের সংখ্যালঘু হিন্দু বা সংখ্যালঘু বৌদ্ধ বা অন্য ধর্মের যারা খ্রিস্টান মানুষ রয়েছেন, তাদের কি বলবো, নিশ্চিহ্ন হয়ে যাওয়া কামনা করেন সেই শক্তিগুলো, এবং বিশেষ করে যারা প্রত্যেক মুহূর্তে ভারতবর্ষের ক্ষতি চান, সেই লোকগুলোই কিন্তু অনেক বেশি করে এই আন্দোলনের কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নিল। তাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট রায় দেবার পরেও যেখানে আন্দোলন থেমে যাওয়ার কথা ছিল, ছাত্রদের আন্দোলন থামল না, প্রায় 150টার মতো প্রাণ গেল এবং তারপর আবার নতুন করে আন্দোলন তৈরি হল এবং বুঝতে পারা গেল যে এই আন্দোলন ছাত্র আন্দোলনের নাম করে আসলে যেমন উগ্রবাদের পক্ষে আন্দোলন ছিল, ভারতের বিরুদ্ধে স্লোগান উঠেছিল সেই আন্দোলন ছিল, এবং ঠিক তেমনই শেখ হাসিনার যে সরকার তার বিরুদ্ধে আন্দোলন, অর্থাৎ ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাকি বিষয়টা ঘটতে শুরু করলো। এবং ছাত্র আন্দোলন থেমে যাওয়ার পরেও আমি কালকে অবধি রিপোর্ট পেয়েছি প্রায় 70 জনের কাছাকাছি মানুষ নিহত হয়েছেন। এই ভয়ঙ্কর অগ্নিগর্ভ পরিস্থিতি এবং তারপর যা শুরু হলো সেই মোতাবেক, সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে দিয়েছেন এবং প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বারবার বাংলাদেশের মানুষ, আমি জানি না তারা বাংলাদেশের জন্মলগ্ন যে সময় থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, পাকিস্তানের কবল থেকে বাংলাদেশ ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে যেভাবে নিজেদের স্বাধীনতা নিয়ে এসেছিলেন, সেক্ষেত্রে বরাবরই বাংলাদেশকে সাহায্যের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেছে ভারতবর্ষকে। এবং ভারতবর্ষ চিরকালই তাদের যে সরকারই যখনই থাকুক না কেন, ভারতবর্ষ কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়াবার চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের একটা গোষ্ঠী, বাংলাদেশের বেশ কিছু উগ্র চেতনার মানুষ, তারা বরাবরই
ভারত তাদের দেশকে সাহায্য করে, ভারত বাংলাদেশিদের ভালো চায়, এটা জানবার পরেও ভারতবর্ষের ক্ষতিতে তারা আনন্দিত হয়। এমনকি ক্রিকেট ম্যাচে ভারতবর্ষ হেরে গেলেও তারা উল্লাস করেন। আমি বিশ্বাস করি এইটা বাংলাদেশের চিত্র হওয়া উচিত নয়, বা সর্বাঙ্গীন চিত্র নয়। আমি বলবো যে ওই দেশে যত প্রাণ কম যায় তত ঈশ্বরের কাছে কামনা করব ততটাই মঙ্গল। এবং দয়া করে আপনারা ওই দেশে যারা সংখ্যালঘু রয়েছেন তাদের যে হত্যা হচ্ছে সেইটাকে বন্ধ করবার চেষ্টা করুন। যেভাবে হিন্দুদের মারা হচ্ছে, বৌদ্ধদের মারা হচ্ছে, কালী মন্দির পোড়ানো হচ্ছে, হিন্দু কাউন্সিলরকে মেরে দেওয়া হচ্ছে, মানে আমি জানি না এটা কোন বাংলাদেশ। বাংলাদেশে তার নিজের যে পরিচয়, যে সমৃদ্ধি, তার যে নিজের গৌরব, সেইটাকেই তো লীন করে ফেলছে, হারিয়ে ফেলছেন। তো যাই হোক না কেন, যেহেতু বাংলাদেশ আমাদের বর্ডার সংক্রান্ত একদম লাগানো অন্য একটা দেশ, তাই সেই দেশে আমার মনে হয় ঘটনার পরিপ্রেক্ষিতে একে তো ইনফিল্ট্রেশন চলছিলই বেআইনিভাবে, রাজ্য সরকারের উদাসীনতায় বা প্রশ্রয়ে পশ্চিমবঙ্গের সরকারের বাংলাদেশের প্রচুর লোক রোহিঙ্গা ঢুকে পড়ছিলই, এবং এই বাংলাদেশের গণ্ডগোলের ফলে আরও কিন্তু প্রচুর মানুষ প্রাণ ভয় তারা কিন্তু ভারতবর্ষে ঢুকে পড়বার চেষ্টা করবে, এবং সেটা পশ্চিমবঙ্গ দিয়েই মূল কাজটা হবে। যদিও বাংলাদেশের যদি ম্যাপটা আমরা ভালো করে দেখি, একদিকে রয়েছে বড় করে পশ্চিমবঙ্গ। যদি আমরা ম্যাপটা দেখি, আমি যারা আমাদের কথা শুনছেন আমি তাদের একটুখানি চিন্তা বা ভয়ের কারণটাকে বলবো যে একটুখানি আপনারা ভাববার চেষ্টা করুন। দেখুন, মানে যদি ফোকাস করেন আপনারা দেখতে পাবেন যে আমার এখানে যে ম্যাপটা আমি দেখাচ্ছি এই ম্যাপটায় বাংলাদেশ রয়েছে, এবং যদি বাংলাদেশ রয়েছে আমার এখানে, এবং যদি ম্যাপটা আমি ক্রমাগত ছোট করি তো তাহলে অদ্ভুত একটা জিনিস দেখতে পারবো যে বাংলাদেশের একদিকে রয়েছে ইন্ডিয়া, আবার অন্যদিকেও রয়েছে ইন্ডিয়া, মাথায় রয়েছে ভারতবর্ষের ইন্ডিয়া, ভারতবর্ষের সিকিম। একদিকে রয়েছে পুরো পশ্চিমবঙ্গটা, এদিকটাতে যেমন পুরো পশ্চিমবঙ্গ রয়েছে, মধ্যিখানে বাংলাদেশ, তারপর এদিকে রয়েছে ত্রিপুরা রয়েছে, মেঘালয় রয়েছে, আসাম রয়েছে, এবং উপর দিকে একদম রয়েছে সিকিম। তো এই যে অঞ্চলগুলো, এইখান থেকেও বিভিন্ন বাংলাদেশের মধ্যে দিয়ে রোহিঙ্গা মুসলমান বলুন বা বাংলাদেশ থেকে মানুষ বলুন, তারা ভারতবর্ষে চলে আসছিল। বিশেষ করে একটা সাইড পুরোটাই পশ্চিমবঙ্গে, যেটা হলুদ জায়গাটা, এটা পুরোটাই পশ্চিমবঙ্গে, এবং আমাদের ডেমোগ্রাফি নষ্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, এই বিপদের সময়তে এই বিপদের সময়তে ভারতবাসীদের একটু সতর্ক থাকতে হবে। তার কারণ এই সময় বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ এখানে চলে আসবার চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে যা সিদ্ধান্ত নেবার আমার দেশের কেন্দ্র সরকার নেবে, বাইরে অন্য সরকার নিতে পারবে না। পশ্চিমবঙ্গ সরকারকে সজাগ হয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের যে কেন্দ্র সরকার তার সঙ্গে আলোচনা করতে হবে। এবং আমার যতটা মনে হয়, আমরা এখন যখন কথা বলছি বিকাল, এই সময় নিশ্চয়ই দিল্লিতে মিটিং শুরু হয়ে গেছে। তার কারণ বরাবর ভারতবর্ষ যে সরকারই থাকুক না কেন বাংলাদেশের পাশে, বাংলাদেশের মানুষের উপকারের জন্য দাঁড়িয়েছিল। আর একটা বড় কথা, যদি এই ম্যাপটাকে দেখেন বড় করে, বাংলাদেশের মাথার উপরে যে লেখাটা রয়েছে দেখুন, চায়না। যে চায়না আগ্রাসন নীতি পছন্দ করে, যে চায়না প্রত্যেকটা মুহূর্তে চায় ভারতবর্ষের মতো দেশ যা ক্রমাগত শক্তিশালী হয়ে উঠেছে সেই দেশের ক্ষতি করতে, সেই দেশের বাজার ধরতে। আপনারা কদিন আগে শ্রীলঙ্কার ঘটনাও দেখেছেন। ওরা চায় যে কোনো দেশ বিপদে পড়ুক, আমরা টাকা পয়সা নিয়ে, টাকা পয়সার উপকার করার নাম করছি বলে হাজির হব, তারপর সেই দেশকে দখল করব, তারপর সেই দেশকে যেমন আমরা লুটবো, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশকে যদি একবার কবজা করতে পারি তো তাহলে তার দুদিকে ভারতবর্ষ রয়েছে। আমি যারা ভারতবর্ষের মানুষ রয়েছেন, তিনি যে কোনো মত বা পথের মানুষ হতে পারেন, তিনি যে কোনো রাজনীতিতেই বিশ্বাস করতে পারেন, কিন্তু চায়নার যে এই আগ্রাসন নীতি এবং বাংলাদেশকে যদি তারা ঘাঁটি হিসেবে সাহায্য করার নাম করে ঘাঁটি হিসেবে বাংলাদেশে ঢুকে পড়তে পারেন, তো তাহলে তাদের ভারতবর্ষকে আক্রমণ করবার ক্ষেত্রে যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানকে তারা কার্যকরী করে ফেলতে পারে। এই বিষয়েও যে কোনো কেউ মন্তব্য করলে একটু সচেতনভাবে মন্তব্য করবেন। যারা বর্ডার সংলগ্ন, আমার মনে হয় যে বাংলাদেশের বর্ডার সংলগ্ন পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর সীমান্তে এই সময় নিশ্চয়ই কেন্দ্র সরকার তারা কড়া পদক্ষেপ নিচ্ছেন।
রক্ষণাবেক্ষণ করার। কারণ যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তার দুঃখেও সাথী হবে, তার সঙ্গে সঙ্গে আমার নিজের দেশটাকেও কিন্তু যে কোনো অশান্তি থেকে বাঁচাতে হবে। এরম হতেই পারে এই সুযোগে যেভাবে অনুপ্রবেশ ঘটে যাচ্ছিল সিপিএমের সময়, জানিয়ে তদানীন্তন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুপ্রবেশে উগ্রবাদী ঢুকছেন, তিনি এই কমেন্ট করেছিলেন। আজকে কে বলতে পারে, যখন বারবার কেন্দ্র সরকার বাংলাদেশের সঙ্গে সীমান্তের বেড়া দেওয়ার জন্য জমি চাওয়ার পরে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন সিপিএমকে সরিয়ে, তিনিও কিন্তু সেই সিপিএমের পদ্ধতি মেনেই বাংলাদেশের বর্ডার খুলে রাখছেন এবং সিপিএমের সিলেবাসে তিনিও বাংলাদেশ থেকে রোহিঙ্গা উগ্রবাদী তাদের ঢুকিয়ে দিচ্ছেন। কে বলতে পারে এই চরম পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আরও কিছু লোক তারা বিপদে পড়েছেন, সেই অভিনয় করেও তারা ঢুকে পড়বেন না, উগ্রবাদীরা ঢুকে পড়বেন না, জামাতের দল ঢুকে পড়বেন না। আমার মনে হয় আমাদের সবাইকে একে অপরের পাশে থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে সরকার বারবার যার বিরুদ্ধে এই বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে নিয়ে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড দিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেবার কথা ঘুরে বেড়ায়, তাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কেন্দ্রের সঙ্গে কথাবার্তা বলে। যদিও বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত যা নেবার সেটা কেন্দ্র সরকার নেবেন, নিশ্চয়ই দিল্লিতে এই বিষয়ে মিটিং শুরু হয়ে গেছে। আচ্ছা, শেখ হাসিনা তো পদত্যাগ করেছে, দেশত্যাগও করেছে, তাতে ভারতের কতটা সুবিধা হয়েছে এই বিষয়ে আপনি কি বলছেন? মানে ভারতের কতটা সুবিধা হচ্ছে, আদেও কি সুবিধা হচ্ছে? দেখুন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকুন বা অন্য যে কোনো কেউ বাংলাদেশের ক্ষমতায় আসুন, সেটা বাংলাদেশের মানুষের তাদের ভোট বা তাদের বিবেচনার ব্যাপার, এখানে আমাদের ইন্টারফেয়ার করার কিছু নেই। কিন্তু বারবার চায়না, চীন বাংলাদেশের আর্থিক দুরবস্থাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিভিন্ন কারণে, ডেভেলপমেন্টের কারণে লোন দেবার নাটক করে, ঠিক যেভাবে শ্রীলঙ্কাকেও দখল করে নেবার চেষ্টা করেছিল আমরা সবাই জানি, ঠিক সেই প্ল্যান করে বাংলাদেশকে দখল করবার চেষ্টা করছে। এবং বাংলাদেশে ঢুকে পড়া মানেই ভারতবর্ষকে দখল করবার জন্য, ভারতবর্ষকে ক্ষতিগ্রস্ত করবার জন্য, যে বাংলাদেশের ম্যাপের দুদিকেই এবং মাথায় সব দিকেই রয়েছে ভারতবর্ষ। তাই আমাদের সজাগ এবং সচেষ্ট থাকতে হবে। বাংলাদেশের যে সরকারই থাকুক না কেন, বাংলাদেশকে বাঁচানোর জন্য চীনের আগ্রাসন নীতির থেকে এবং ভারতবর্ষকেও বাঁচাবার জন্য আমাদের ভারত সরকার চিরকালই সজাগ এবং জাগ্রত। ধন্যবাদ।